নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আরো একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আজকের পর্বটিও শুনুন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকের পর্ব কেয়াপাতার নৌকো উপন্যাসের তৃতীয় খণ্ডের দ্বিতীয় পর্ব। নদীর কিনারা থেকে যে পায়ে চলা কাঁচা রাস্তাটা পাক খেয়ে খেয়ে অজানা জনপদের দিকে চলে গেছে, লোকটা বিনুদের সঙ্গে করে সেই দিকে গেল না। নিঝুম বনভূমির ভিতর দিয়ে দিয়ে ঘুরপথে এগিয়ে চলল। লোকটা যেন রহস্যময় পথপ্রদর্শক। কত দূরে সে বিনুদের নিয়ে যাবে কে জানে। লোকটার পাশাপাশি হাঁটছে বিনু আর ঝিনুক। ঝিনুকের হাঁটতে কষ্ট হচ্ছিল, মাথা পা টলছিল। সে যাতে পড়ে না যায় তাই তার কাঁধে হাতের বেড় দিয়ে ধরে রেখেছে বিনু। তাদের পেছন পেছন চলেছে রাজেক আর তামিজ। মাথার ওপর নানা রঙের অজস্র পাখি এখনো উড়ছে। মনে হয় হলুদ, কালো, সাদা, সবুজ, নীল ইত্যাদি টুকরো টুকরো রঙিন কাগজ কেউ বাতাসে ছড়িয়ে দিয়েছে। পাখিদের অবিশ্রান্ত কিচিরমিচির, ডানা ঝাপটানি থেকে থেকে ডাহুকদের তীক্ষ্ণ চিৎকার, ঝিঁঝির ডাক জঙ্গলের জমাট স্তব্ধতাকে ছিঁড়ে খুঁড়ে দিচ্ছিল। চলতে চলতে লোকটা নিজের থেকেই কথা বলছিল। জানা গেল লোকটার নাম আফজাল হোসেন। এই জায়গাটার নাম মামুদপুর। চারপাশে যে গ্রামগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোর নাম গাবতলি, চিরচিকন্দি, সোনাদিঘি, এমনি অনেক। আফজাল হোসেন বড় ধনী গৃহস্থ, প্রায় 90 কানি দোফসলা জমির মালিক, স্থানীয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। স্ত্রী, 2 ছেলে, 1 ছেলের বউ এবং 3 মেয়ে নিয়ে তার জমজমাট সংসার। মেয়েদের নাম করা বংশে শিক্ষিত সৎ পাত্রের সঙ্গে বিয়ে হয়েছে। 3 মেয়ের ঘরে মোট 11টি নাতি নাতনি। তাদের কেউ না কেউ সারা বছরই বাপজানের বাড়িতে এসে থাকে। বড় ছেলের বিয়ে হলেও এখনও তার ছেলেপুলে হয়নি। ছোট ছেলে এই বছরই মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে বিএ পাশ করেছে। আফজালের ইচ্ছা 2-4 মাসের মধ্যেই তার বিয়ে দেয়, কিন্তু ছেলেটা একেবারেই রাজি নয়, ঘাট টেরা করে রয়েছে। নিজের সংসার সম্বন্ধে সাতকাহন ফাঁদার সময় এটা নয়। তবু যে আফজাল কেন এত কথা বলছে তার কারণ আন্দাজ করা যায়। এখানকার আবহাওয়া তো সহজ স্বাভাবিক নয়, কেমন দম বন্ধ করা। খুব সম্ভব সেজন্য বিনুদের যতখানি পারা যায় অন্যমনস্ক করে রাখতে চাইছে। একসময় জঙ্গল পেরিয়ে আফজাল বিনুদের যেখানে নিয়ে এলো সেটা কোনো গ্রামের একটা অংশ। সেখানে ছাড়া ছাড়া ভাবে অনেক বাড়িঘর চোখে পড়ছে। এক একটা বাড়িতে 6-7 হাত উঁচু ভিতের ওপর 3-4 খানা করে ঘর। সেগুলোর কোনোটা 25-এর বন্দের, কোনোটা 27-এর বন্দের। মাথায় ঢেউ টিনের চাল, চারপাশে কেঁচা বাঁশের দেওয়াল। বাড়িগুলোর সামনের দিকে অনেকখানি জায়গা জুড়ে ঢালাও উঠোন। এক ঘর থেকে আরেক ঘরে যাতায়াতের জন্য বাঁশের সাঁকো পাতা রয়েছে। এখন অবশ্য টানের সময় সব উঠোনই শুকনো খটখটে। তবু যে সাঁকোগুলো রয়েছে তার কারণ বর্ষায় নদী তীরের এই নাবাল অঞ্চল নিশ্চয়ই ডুবে যায়। জ্যৈষ্ঠের শেষ থেকে আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত উঠোনগুলোতে এক মানুষ জল জমে থাকে। তাই ঘরগুলোর ভিত অত উঁচু, তাই সাঁকোর ব্যবস্থা। আশ্বিনের শেষাশেষি জল নেমে যাবার পরও সাঁকোগুলো ঠায় দাঁড়িয়ে থাকে, কেননা বছরের পর বছর বর্ষা আসে। কে আর ওগুলো খুলে কমাস বাদে আবার কষ্ট করে বানায়। 5-7 বছর পর জলে সাঁকোর খুঁটি হেজে পচে গেলে তখন অবশ্য না বানিয়ে উপায় নেই। এই জলের দেশে যেখানে জমি নিচু সেখানেই প্রতিটি বাড়িতে সাঁকো চোখে পড়বে। একটানা আফজাল হোসেনই কথা বলে যাচ্ছিল আর নিঃশব্দে শুনছিল বিনু। হঠাৎ তার খেয়াল হলো গ্রামের ভেতর চলে এলেও জায়গাটা অদ্ভুত রকমের স্তব্ধ আর নির্জন। কোথাও মানুষজন চোখে পড়ছে না। চারদিক ভালো করে লক্ষ্য করে বিনু চমকে উঠল। কিছু কিছু বাড়ি অক্ষত আছে ঠিকই, কিন্তু বেশিরভাগেরই টিনের চাল আর জানালা কপাট খুলে নিয়ে যাওয়া হয়েছে।
কোনোটা আধপোড়া, কোনোটা পুড়ে ঝুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে নিঝুম, পরিত্যক্ত, বিধ্বস্ত এক জনপদ। এখানকার বাসিন্দাদের ওপর যে অল্প কিছুদিন আগেই হামলা চালানো হয়েছিল তার ছাপ স্পষ্ট। আফজাল হোসেন বললেন, এই জায়গাখানা আমাগো মামুদপুর গ্রামের পূব দিকে। এইখানে যুগীরা, নাপিতরা, কুমার বামন আর সদগোপেরা থাকতো। দেশভাগের পর কেউ কেউ ভিটা মাটি সাইরা চইলা গেছিল। যেই কয় ঘর আসিল, দিন 15-20 আগে হেরাও গেছে গিয়া। কতকাল ধইরা এই বাপ দাদা, দাদার বাপ, তাগো বাপের আমল থিকা একলগে থাকছি। এই মানুষগুলানের লগে আর দেখা হইব না। হিন্দুরা মামুদপুর থেকে 7 পুরুষের ভদ্রাসন ছেড়ে চলে গেছে। সেজন্য আফজাল হোসেনের আক্ষেপটা যথেষ্ট আন্তরিক মনে হলো বিনুর। যখন পাকিস্তানের বেশিরভাগ লোকই চায় হিন্দুরা দেশ ছাড়ুক, এই লোকটা সেদিক থেকে আশ্চর্য রকমের ব্যতিক্রম। বহু পুরুষ ধরে যারা সুখে দুঃখে পাশাপাশি বাস করে এসেছে, তাদের এইভাবে চলে যাওয়াটা তার কাছে খুবই শোকাবহ ঘটনা। বিনু উত্তর দিল না। আস্তে আস্তে শুধু মাথা নাড়ল। নিঝুম জঙ্গলের ভিতর বনতুলসী এবং মুদ্রাঝোপের আড়ালে লুকিয়ে থাকার সময় ভীষণ উৎকণ্ঠা হচ্ছিল তার। এখন মামুদপুর গ্রামের পরিত্যক্ত জনশূন্য এলাকায় পা দিয়ে আর এক ধরনের উৎকণ্ঠা হচ্ছে। এখন কারোকে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু কেউ যে হুট করে এধারে চলে আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। বুকের ভিতর যে আশঙ্কাটা দ্রুত জমাট বাঁধছে তা মুখ ফুটে বলতে পারল না বিনু। আফজাল হোসেন শেষ পর্যন্ত একটা বাড়িতে ওদের নিয়ে এলো। এখানে চৌকো, মস্ত উঠোনের চারধারে 4খানা 25-এর বন্দের ঘর। চালের ঝকঝকে নতুন টিনগুলো দেখে মনে হয় খুব বেশি দিন আগে ওগুলো লাগানো হয়নি। অন্য সব বাড়ির মতো এখানেও বর্ষায় এ ঘর থেকে ও ঘরে যাবার জন্য সাঁকো পাতা আছে। উঠোনের এক কোণে বাঁধানো মঞ্চে অনেকগুলো সতেজ তুলসী গাছ, আর আছে ধান রাখার জন্য মস্ত মস্ত গোলাকার 5টা বেতের ডোল। সেগুলোর গায়ে গাবের আঠা লাগিয়ে রীতিমতো শক্তপোক্ত করা হয়েছে। প্রতিটি ডোলে কম করে 15-16 মণ ধান রাখা যায়। ডোলগুলো যেখানে, তার উল্টো দিকে বড় একটা বাতাবি লেবুর গাছ প্রচুর ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। সেটার গুঁড়িতে কম করে 8-10টা লাঙল দাঁড় করানো। বাতাবি গাছটা থেকে খানিক দূরে কটা মোটা কাঠের খুঁটি পাতা। সেগুলোর গায়ে 10-12টা বৈঠা পাটের দড়ি দিয়ে বেঁধে হেলান দিয়ে রাখা হয়েছে। উঠোনটা মোটামুটি পরিষ্কার, ধুলোবালি তেমন জমেনি। হাওয়ায় হাওয়ায় খড়কুটো বা গাছের শুকনো সরু ডাল বা মরা পাতা উড়ে এসে জমে নেই। বোঝা যায় খুব অল্প দিন হলো এই বাড়ির বাসিন্দারা গ্রাম ছেড়ে চলে গেছে। আরও যা মনে হলো তারা ছিল বেশ সচ্ছল ধানী গৃহস্থ। আফজাল হোসেন বললেন, এই বাড়িখানা ছিল ধনঞ্জয় বারৈর। 50 কানি সরজমিন, 14-15টা গাই আর বলদ, 6 হান নাও, নগদ পহা। কোনো অভাব আসিল না, কিন্তু কি যে হইয়া গেল। কোনাকুনি উঠোন পেরিয়ে দক্ষিণ দুয়ারি ঘরখানার সামনে ওরা চলে এলো। ভিত উঁচু বলে উঠোন থেকে নারকেল গাছের গুঁড়ি কেটে 10 ধাপ সিঁড়ি বসানো হয়েছে। আফজাল হোসেন ফের বললেন, ধনা বারৈয়া ছিল আমার পোলাপানকালের বন্ধু। জিলা বোর্ডের স্কুলে কয় বৎসর একলগে পড়ছি, একলগে 2 জনে গাং হাতরাইয়া পারাপার করছি, 22 খেলছি। রাইতে পলাইয়া গিয়া গাবতলির গুঞ্জে যাত্রা শুনছি। একই বছর 2 জনের শাদিও হইছিল। হে যে কি আনন্দ আর মাতামাতি। পাকিস্তান হওনের পর ধনারা কলকাতা চইলা যাইতে চাইছিল, আমি তারে বুঝাইয়া সুজাইয়া আটকাইছি। কিন্তু দিন 20 আগে এইখানে যা ঘটল, আর ভরসা পাইলাম না। ধনারা হগল ফেলাইয়া গেল গিয়া। যাওনের সময় বাড়ি ঘর জমি জিরাত আমারে দেখতে কইয়া গেছে, যদিন সুদিন ফিরে ওরা আবার দেশে আইব। কিন্তু কি?
সুদিন আর ফিরব কিনা জানি না। ধনার সারা বাড়িতেই দিনের বেলটা আপনাকে থাকতে হইব। গ্রামের জনহীন এলাকায় কেন তাদের নিয়ে আসা হয়েছে এবার খানিকটা আঁচ করতে পারল বিনু। জঙ্গলে সাপখোপ বিছে বা হিংস্র জন্তু জানোয়ারের ভিতর বসে থাকার চেয়ে নির্জন বাড়িতে দিন কাটানো অনেক নিরাপদ। তাছাড়া গ্রামের এই অংশের অন্য এলাকার লোকজন খুব সম্ভব তেমন আসে না। যদি আসতো আফজাল হোসেন নিশ্চয়ই তাদের এখানে টেনে আনত না। কিছুক্ষণ চুপ করে থেকে আফজাল কি যেন ভাবে, তারপর কিছুটা কুণ্ঠার সুরে বলে, আপনাকেও আমার বাড়িতে লইয়া যাইতে পারলে ভালো লাগতো, কিন্তু বলতে বলতেই থেমে গেল সে। উৎসুক চোখে আফজালের দিকে তাকালো বিনু, তবে কোনো প্রশ্ন করল না। আগের কথার খেই ধরে আফজাল বাকিটা বলল, কিন্তু আমার পোলা দুইটার মনের গতিক ভালো না। ওই যে বাড়িহান দেখেন না। আঙুল বাড়িয়ে বেশ খানিকটা দূরে একটা পোড়া বাড়ির ধ্বংসস্তূপ দেখাতে লাগলো সে। ওইটা আসিল গোসাই গো। দেশভাগের আগে কি যে দাপটা ছিল তা গো ভাবতে পারবেন না। হিন্দু হইল কামার কুমার যুগী ঋষি জাউলাগো মানুষ বইলা মনে করতো না। মুসলমানরা তাগো চৌখে পুকামাকড়ের থিকাও খারাপ। মুসলমানগো সাওয়া গায়ে লাগলে তাগো নাকি দোজখে যাইতে হইতো। এইবার তখন জুজুল চলতে আছে। আমার বড় পোলা কামাল মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে আইয়ে পড়ে গরমে ছুটিতে গ্রামে আইসা জুতা পায়ে গোসাইগো বাড়ির হাতায় ঢুকছিল। গোসাইগো কি গুসা! লোক দিয়া ধইরা খুঁটিতে বাইন্ধা ব্যাতের বাড়ি মারতে মারতে কামাল রে বেহুশ কইরা ফেলাইছিল। এই থেকে কামাল আর আমার ছোটো পোলা শোভান হিন্দুকের উপর রাগ পুইসা রাখছে। আমি বুঝাই, হগল হিন্দু তো গোসাইগুলা খান না, তাগো কি দোষ? পোলারা বোঝে না। তাগুলা খান গ্রামের আরও মেলা মানুষ আছে, জবর মাথা গরম। এই লেগাই আপনাকে বাড়িতে লইয়া গেলাম না। আসেন আসেন। নারকেল গুড়ির পৈঠা ভেঙে আগে আগে ওপরে উঠতে লাগলো আফজাল হোসেন, তাদের পিছনে বিনুরা। ঘরটা বাইরে থেকে শিকল তুলে বন্ধ করে রাখা ছিল। শিকল খুলে বিনুদের নিয়ে ভিতরে ঢুকলো আফজাল। ঘরটায় দুটো বড় তক্তপোষ রয়েছে, আছে বেশ কিছু বাক্স প্যাটরা। দুটো তক্তপোষেই লেপ কাঁথা তোষক বালিশ মশারি ডাঁই হয়ে আছে। বোঝাই যায় বহুদিন ধরে তিল তিল করে সযত্নে গড়ে তোলা সাজানো সংসার ফেলে ধনঞ্জয় বারুইরা চলে গেছে। আফজাল হোসেন বিনুকে বললেন, আপনি বিবিজান রে লইয়া এই ঘরে জিরাইয়েন। উঠোনের ওধারের একটা ঘর দেখিয়ে বলল, আপনাকে দুই মাঝি সুমুখের ওই ঘরের দিনের বেলটা থাকবো। সে আগেই ধরে নিয়েছে বিনু এবং ঝিনুক স্বামী স্ত্রী। তারা যখন বিশ্রাম করবে তখন একই ঘরে অন্য কারোর থাকা ঠিক নয়। তাই রাজেক এবং তমিজের জন্য আলাদা ব্যবস্থা করে দিল। বিনু আস্তে করে মাথা নাড়ল। আফজাল এবার বললেন, যতখানি সময় এইখানে থাকবেন সুমুখের দিকে জানলা কপাট খুলবেন না। গ্রামের হগলে জানে ধন আবার ওই এগো জমি জেরাত আমার হাতে দিয়া গিছে। কেউ এই বাড়িতে আসে না। তবু ধরেন আতখা কইরা আইসা পড়ল, সাবধানে থাকুন ভালা। রাজেক এবং তমিজকেও একই পরামর্শ দিল সে, কেননা এই অঞ্চলে কেউ তাদের চেনে না। দুইবাত কারোর চোখে পড়ে গেলে হয়তো জেরা করে করে বিনুদের খবর বার করে ফেলবে। ঝুঁকি নেওয়া কোনোভাবেই উচিত না। বিনু এবং রাজেক জানায় তারা দরজা জানলা কিছুই খুলবে না। একটু ভেবে আফজাল বলল, একটা কথা জিগাই, কিছু মনে কইরেন না। না না, মনে করব কেন? কি জানতে চান বলুন। আপনারা কি বামুন? না, কায়স্থ। কেন? প্রশ্ন করার কারণটা এবার বুঝিয়ে দিল আফজাল হোসেন। কাল কখন দুটি ভাত খেয়ে তারা নৌকোয় উঠেছিল, কিছুক্ষণ আগে সামান্য মুড়ি টুড়ি খেয়েছে। এখন বাকি দিনটা বারুইদের ছাড়া বাড়িতেই কাটাতে হবে। পেটে ভাত না পড়লে ভীষণ কাহিল হয়ে পড়বে বিনুরা। আফজাল হোসেন জানে হিন্দুরা, বিশেষ করে বামনরা, তাদের হাতের রান্না খায় না। বামনদের জাত বিচার আর ছোঁয়াছুঁয়ির ব্যাপারে ভীষণ কড়াকড়ি। আফজাল জিজ্ঞেস করলেন, আমাগো ভাত কি আপনারা খাইবেন? আমার বাবার এক মুসলমান বন্ধু আছেন কেতুগঞ্জে। আমরা তো তাদের বাড়িতে অনেকবার খেয়েছি।
আপনারা কোন খাদ্য খান আর কোনটা খান না আমি জানি। আপনিগুলো ইজ্ঞা দুপুরে ভাত ডাইল ভাজাভুজি আর মাছের ঝোল লইয়া আসুম, গোস্ত আনুম না। গোস্ত বলতে আফজাল কি ইঙ্গিত করল বিনুর বুঝতে অসুবিধা হয় না। সে কিছু বলল না। আফজাল বলল, অহন যাই, বাইরে থেকে কপাটে শিকল তুইলা দিয়ে যাবো, ঘরে মানুষ আছে, কেউ যেন টের না পায়। রাজিক এবং তমিজকে সঙ্গে করে সে বেরিয়ে গেল। একটু পর দরজায় শেকল লাগাবার আওয়াজ ভেসে এলো। আফজাল হোসেনরা চলে যাবার পর বোরখা খুলে ফেলল ঝিনুক। তাকে ধরে আস্তে আস্তে একটা তক্তপোষে বসিয়ে দিল বিনু। মানুষ বাস করলে বাড়িঘরে তরতাজা একটা ভাব থাকে। বেশ কিছুদিন বারুইদের এই বাড়িতে লোকজন নেই। তাছাড়া দরজা জানলাও বন্ধ রয়েছে। আলো বাতাস না খেলে যেমন হয়, ঘর জুড়ে অন্ধকার, চারিদিক থেকে ভ্যাপসা গন্ধ উঠে আসছে, কেমন যেন গা ছমছম করে। ঝিনুক নির্জীব গলায় বলল, কিছুই দেখতে পাচ্ছি না, দম বন্ধ হয়ে আসছে। আফজাল হোসেনের নিষেধাজ্ঞাটা মাথায় রয়েছে বিনুর। নিরাপত্তার কারণে সামনের দিকের জানলাগুলো খোলা চলবে না। দরজা খোলার তো প্রশ্নই নেই, বাইরে থেকে সেটা বন্ধ রয়েছে। হঠাৎ তার মনে পড়ল পেছন দিকের জানালাগুলো সম্বন্ধে আফজাল কিছু বলে যায়নি। হয়তো ওগুলো খুললে তেমন ভয়ের কারণ নেই। বিনু একটু ইতস্তত করল। তারপর পেছনের কেঁচা বাঁশের দেওয়ালের কাছে চলে গেল। খুব সতর্কভাবে একটা জানালার ছিটকিনি খুলে পাল্লায় সামান্য ফাঁক করে বাইরে তাকালো। বারুইদের বাড়ির চৌহদ্দি ঘিরে পোক্ত বাঁশের খুঁটি পুঁতে পুঁতে বুক সমান উঁচু বেড়া বসানো। তারের বাঁধন দিয়ে সেটা মজবুত করা হয়েছে। সীমানার পর নলখাগড়া জঙ্গলের ফাঁকে ফাঁকে অগন্তি বন্যা আর হিজল গাছ বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। তারপর কচুরিপানায় বোঝাই একটা খাল। খালটার ওধার থেকে যতদূর চোখ যায় ধানের ক্ষেত। কার্তিক মাস পড়তে না পড়তেই ক্ষেতগুলোতে আমন ধান পাকতে শুরু করেছে। এখনও পুরো সোনার রংটা ধরেনি। ধানের দানাগুলোর কিছুটা সবুজ, কিছুটা সোনালি। বারুই বাড়ির এই পিছন দিকটা একেবারে নিস্তব্ধ। মানুষজন চোখে পড়ছে না। খুব সম্ভব এই ধারে কেউ আসে না। তাই হয়তো আফজাল হোসেন এই পাশের জানালা খুলতে বারণ করে যায়নি। বন্যা আর হিজল গাছগুলোর মাথায় পাকপাকালি চোখে পড়ছে না। হয়তো দিনের আলো ফোটার পর তারা খাদ্যের খোঁজে দূরে কোথাও চলে গেছে। শুধু খালের ধার ঘেঁষে যে দু চারটি হিজল গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোর ডালে কটা মাছরাঙা জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে আছে। আর দেখা যাচ্ছে খালে হাঁটু পর্যন্ত পা ডুবিয়ে বকেরা ধ্যানস্থ হয়ে রয়েছে। কিছুক্ষণ সতর্কভাবে বাইরে তাকিয়ে থাকার পর জানালার পাল্লা পুরোপুরি খুলে দিল বিনু। হেমন্তের এক ঝলক স্নিগ্ধ বাতাস এবং রোদ ঘরের ভিতর ছড়িয়ে পড়ল। হঠাৎ আধফোটা কাতর শব্দ কানে আসতেই চমকে পিছনে ফিরে তাকায় বিনু। তক্তপোষের ওপর ঝিনুকের রুগ্ন শরীরটা ক্রমশ হেলে যাচ্ছে। সে আর সোজা হয়ে বসে থাকতে পারছে না। উৎকণ্ঠিত বিনু দৌড়ে এসে ঝিনুককে ধরে ফেলে। জিজ্ঞেস করে, কি হয়েছে ঝিনুক? মাথায় ভীষণ যন্ত্রণা, আমি আর পারছি না। সারা রাত ভালো করে ঘুমোতে পারোনি? এখন কিছুক্ষণ ঘুমিয়ে নাও, ঘুমোলে শরীরটা ঝরঝরে হয়ে যাবে। তোমার কি মনে হয়? কোন ব্যাপারে? আমরা কি কোনোদিন বর্ডার পেরিয়ে ওপারে কলকাতায় যেতে পারবো? কাল থেকে যেসব ঘটনা ঘটে চলেছে তাতে পাকিস্তান সীমান্তের ওপারে সুদূর কলকাতায় পৌঁছানো আদৌ সম্ভব হবে কি না সেই সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েছে মেয়েটা। বিনুও যে পুরোপুরি নিশ্চিত তা কিন্তু নয়। আফজাল হোসেন ভালো মানুষ, তার মহানুভবতার যথেষ্ট পরিচয় পাওয়া গেছে। অনেকখানি ঝুঁকি নিয়ে সে তাদের সাহায্য করতেও চেষ্টা করছে। একবার মনে হয় সে নিরাপদে তাদের তার পাশায় নিয়ে যেতে পারবে। পরক্ষণে সংশয়ে মন ভরে যায় বিনুর। কিন্তু ঝিনুককে ভরসা দেবার জন্য সে জোর দিয়ে বলল, নিশ্চয়ই কলকাতায় যেতে পারবো। মিয়া সাহেবের ওপর আমার বিশ্বাস আছে, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ঝিনুক কাত হয়ে শুয়ে আছে, চোখ সম্পূর্ণ বোঝা। খুব আস্তে আস্তে সে শ্বাস টানছে। তারপর ঝিনুক ফিসফিস করে বলল, আমি তোমাকে
ভীষণ বিপদে ফেলে দিয়েছি বলো বিনু দাদা? কি বলছো তুমি? ঠিকই তো বলছি, আমার জন্যই তো তোমার এত কষ্ট, এত ভোগান্তি। পুরুষ মানুষ একা থাকলে একটা না একটা উপায় করে ঠিক চলে যেতে পারতে। আমি তো তোমার উপর বোঝার মতো চেপে আছি। আমার জন্য কখন যে তোমার কি ক্ষতি হয়ে যাবে। এইসব বাজে চিন্তা ছাড়ো, এখন ঘুমো। বিনু গভীর মমতায় ঝিনুকের রুক্ষ চুলে হাত বুলিয়ে দিতে থাকে। আর কোনো কথা বলে না ঝিনুক, গাঢ় ঘুমে ক্রমশ আচ্ছন্ন হয়ে যায়। কতক্ষণ কেটে গেছে বিনুর খেয়াল নেই। ঝিনুকের চুলে দূরমনস্কর মতন আঙুল বুলিয়ে যাচ্ছিল। খোলা জানালাটার বাইরে রোদের তেজ বেশ বেড়েছে। সূর্যটাকে দেখা যাচ্ছে না, তবে বোঝা যায় সেটা আকাশের অনেকটা উঁচুতে উঠে এসেছে। এতক্ষণ নলখাগড়ার বনে ডাহুক আর ঝিঞ্ঝি ডাকছিল, এখন তাদের সঙ্গে ঘুঘুরাও গলা মিলিয়েছে। এই সমবেত কণ্ঠস্বর চারপাশের স্তব্ধতাকে আরও নিবিড়, আরও ঘনীভূত করে তুলেছে যেন। হঠাৎ পাখি এবং পতঙ্গের ডাকাটাকে ছাপিয়ে উঠোনের দিক থেকে মানুষের গলা ভেসে এলো। আফজাল হোসেনই কি ফিরে এসেছে? কিন্তু তার তো দুপুরের আগে ফেরার কথা নয়। সূর্যটাকে দেখা না গেলেও বাইরের রোদের রং দেখে বোঝা যায় এখনও সেটা খাড়া মাথার ওপর উঠে আসেনি। বুকের ভিতরটা বিনুর ধক করে উঠল। চকিতে ঝিনুকের শিয়রের কাছ থেকে উঠে গিয়ে খোলা জানালাটা বন্ধ করে দেয় সে। যারা উঠোনে কথা বলছে তাদের ভেতর যদি আফজাল হোসেন না থাকে আর কোনো কারণে ওরা বাড়ির পিছন দিকে চলে আসে, তার পরিণতি যে কী হতে পারে সেটা ভাবতেই শিরদাঁড়ার ভিতর দিয়ে হিমস্রোত বয়ে গেল বিনুর। জানালার কাছ থেকে বিনু সামনের দরজার পাশে এসে কাঠের পাল্লায় কান রেখে স্নায়ুমণ্ডলী টান টান করে দাঁড়িয়ে রইল। গলার স্বর এবার স্পষ্ট। বোঝা যাচ্ছে দুজন লোক উঠোনে দাঁড়িয়ে আছে আর তাদের কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছে সে। একজন বলল, ধনাবাড়ইয়ের সারা বাড়িটার উপর আমার চৌকা ছিল। কি বাহারের ঘরগুলান, নয়া টিনের চাল, উষা ভিত। দ্বিতীয়জন বলল, ঘর দুয়ার লইয়া আমি ভাবি না, কানির পর কানি জমিন ধনাবাড়ইয়ের। বীজ ধান ফলাও ফনফন হইয়া সারা বাইর হয়, তার তেমন লাগে না। এক এক কানিতে 25-30 মণ ধান ফলবই। হেয়া সারা ধরগা রবি ফসলের খন্দে তিল, কলই, সরষা তো আসেই। 2-4 দিন কানি যদি পাইতাম। প্রথমজন বলল, ওদা তোর আর আমারই নারে হাসমা। ধনাবাড়ই ইয়ার গোসাই গো জমি জিরেত, ভিটামাটি, এর উপর গ্রামের মেলা মাইনসের নজর। গোসাই গো বাড়িঘর পুইরা চাই, তাগো 150 কানি জমিনে খুঁটি কুইপা শিলা বিলা কইরা বসির হালিম তালা তরা ভাগ কইরা নিছে। আমরা দূরে খাড়াইয়া বুড়া আঙ্গুল চষলাম। বসির রাজা ডাকাইত কাছেই ঘেঁচতে দিল না। হাসমা অর্থাৎ হাসিম নামের লোকটা বলল, ঠিকই কইছো মতিন চাচা, আমাগো নসিবে ঠন ঠনা ঠন। একখান কথা খালি ভাবতে আসি, গোসাইগো 2 পোলা কইলকাতায় থাহে। হেরা যদিন গ্রামে আইসা জমিন বুঝা লইতে দারোগা পুলিশের কাছে যায়, তখন কি হইব? দেখতে না পেলেও আন্দাজ করা যাচ্ছে মতিন যার নাম সে বয়স্ক লোক আর হাসিম অল্প বয়সী। মতিন বলল, পরে কি হইব কেরা জানে। যুগী গো, বামন গো, কুমার গো, কেউর কেউর জমিন বেদখল হইয়া গেছে। আবার মেলা সারা বাড়ি আর জমিন এমনেই পইরা আছে। এইদিকে অহন্তরি কেউ হাত বাড়ায় নেই। আইস বাড়ায় নাই, 2-4 মাস দেখা হাত যে বাড়াইব না কেটা কইব। মতিন এবং হাসিমের কথা শুনে মনে হচ্ছে মামুদপুর গ্রামের যে বাসিন্দারা সীমান্তের ওপারে চলে গেছে তাদের অনেকেরই ছেড়ে যাওয়া জমি জমা অন্যরা দখল করে নিয়েছে। মামুদপুরেরই শুধু নয়, নানা জায়গায় এমন বেদখল হবার খবর আগেই শুনেছে বিনু। মতিন বলল, ধনাবাড়ইয়ের বাড়িহান মাঝে মধ্যে আইসা দেখা যায়, কিন্তু এইখানে হাত ছোয়ানোর উপায় নাই। জানি, ধনাবাড়ি জবর চতুর। দেশ চারণের আগে বিষয় আশায় বড় মিয়ার হাতে দিয়া গেছে, আর বড় মিয়া হইল এখানকার পিসি ডাং। তেনার হিফাজতে এই সম্পত্তি আছে। কেউর ঘড়িতে এমন মাথা নাই যে হ্যার থিকা 1 বিঘত জমিনও দখল করে। এইখানে আসি আর
উয়াস ফেলাইয়া চইলা যাই। বড় মিয়া অর্থাৎ আফজাল হোসেন, তার দাপট এতটাই যে ধনঞ্জয় বাড়ুইয়ের বাড়িঘর জমি জমায় হাত ঠেকাতে কারোর এখনো সাহস হয়নি। ধনঞ্জয়ের বরাত ভালো। মতিন বলল, এইখানে খাড়াইয়া থাইকা আর কি হইব, লও যাই রাজনশীলের বাড়িত গিয়া দেখি। এই বৎসর জ্যৈষ্ঠী মাসে ওরাও নয়া টিন দিয়া ঘর চাইছিল, আমারে দিয়াই চাওয়াইছিল। যদিন সালে 2 হান টিন খুইলা লইয়া যাইতে পারি, গুঞ্জে গিয়া বেচলে কয়টা টাকা পামু। হাতে কাম কাইজ নাই, পহর বড় আকাল। গেরামে ভাঙন লাগুনের পর কামকাইজ জবর কইমা গেছে। আগে সারা বছর বামন গো কায়েত গো জমিনে হাল দিতাম, ধান পাট রুইতাম, ফসল পাকলে কাইটা আনতাম। বাড়ির কামও কম আসছিল না। নয়া ঘর বানাও, পাটের রশি পাকাও, বাগ বাগিচায় ফলের গাছ রো, কত যে কাম। অহন মাসে 5 দিনও কেউ ডাহে না। কেমনে যে সংসার চলবো উপরওয়ালাই জানে, এতগুলান পেট। হাসেমদের কথা শুনে বিনুর মনে হচ্ছে ওরা কামলা শ্রেণীর মানুষ, হদ্দ গরিব। গ্রামের বড় ধানী গৃহস্থদের, বিশেষ করে বামন কায়েতদের বাড়ি এবং জমিতে কাজ করেই পেটের ভাত জোটাত। পয়সাওয়ালা হিন্দুরা চলে যাওয়ায় তারা পড়ে গেছে বিপাকে। কপাটে কান রেখে রুদ্ধশ্বাসে দাঁড়িয়েছিল বিনু। না, ওই লোক দুটোর দিক থেকে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আফজাল হোসেনের ভয় তারা অন্তত এই বাড়িতে আঙুল ছোঁয়াতে সাহস করবে না। শেকল খুলে এই ঘরে তাদের ঢোকারও সম্ভাবনা নেই। ধনঞ্জয় বাড়ুইয়ের পরিত্যক্ত বাস্তু ভিটাতে দাঁড়িয়ে তারা শুধু আক্ষেপই করতে পারে, তার বেশি কিছু নয়। কথা বলতে বলতে মতিন এবং হাসেম একসময় চলে যায়। তাদের গলার স্বর ক্রমশ ক্ষীণ হয়ে আসতে থাকে। এই মুহূর্তে অদ্ভুত এক পরিস্থিতিতে জীবন মৃত্যুর মাঝখানের সূক্ষ্ম সীমারেখায় যখন তারা দাঁড়িয়ে আছে, ওই দুটো গরিবের চাইতেও গরিব মানুষের প্রতি সহানুভূতি বোধ করে বিনু। ঘরে সব জানালা কপাট বন্ধ। হাসেম আর মতিনকে দেখার উপায় ছিল না, তবু হতদরিদ্র লোক দুটো তার মনে ছাপ রেখে যায়। দরজার পাশ থেকে ঝিনুকের কাছে চলে আসে বিনু। মেয়েটা গভীর ঘুমে ডুবে আছে। শ্বাস প্রশ্বাসের তালে তালে তার বুক খুব ধীরে ধীরে ওঠানামা করছে। কয়েক পলক ঝিনুকের দিকে তাকিয়ে থাকার পর ফের পেছনের সেই জানলাটার কাছে চলে আসেছে। যতক্ষণ পারে ঝিনুক ঘুমোক। ঘুম কিছুটা সময়ের জন্য হলেও মস্তিষ্ক থেকে দুর্ভাবনা, ভয়, আতঙ্ক সব মুছে দেয়। সাবধানে জানালার পাল্লা খুলে নলখাগড়ার ঝোপ, খাল, খালের ওপারে আদিগন্ত ধানের ক্ষেতগুলোর দিকে তাকালো বিনু। এই জানালাটাই এই মুহূর্তে বাইরের পৃথিবীর সঙ্গে তার যোগাযোগের একমাত্র পথ। কত কাল ধরে হেমন্ত ঋতুর জলবাংলাকে দেখে আসছে বিনু। সোনালি সবুজে ভরা ধানের ক্ষেত, ঠান্ডা নরম রোদ, আকাশের একোণে ওকোণে ছন্নছাড়া নিরীহ কিছু মেঘ, হালকা কুয়াশা, আকাশের নীল ছুঁয়ে ছুঁয়ে ঝাঁকে ঝাঁকে ভাসমান শঙ্খচিল। বসুন্ধরার এই প্রান্তে প্রকৃতির সমস্ত কিছু আগের মতোই রয়েছে, কোথাও এতটুকু হেরফের নেই। কিন্তু মানুষ, আগাগোড়া প্রায় সবই বদলে গেছে। কি প্রচণ্ড রিষ, কি প্রচণ্ড শত্রুতা তাদের মনে, চোখে মুখে কি ভয়ঙ্কর আক্রোশ। আবহমানকালে নিসর্গ ঋতুতে ঋতুতে একই নিয়মে পাক খেয়ে যায়। গ্রীষ্মের পর বর্ষা আসে, বর্ষার পর শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 1000 বছর আগে হেমন্ত যা ছিল আজও তাই আছে, কিন্তু মাত্র কয়েক বছর আগের মানুষ আর তেমনটি নেই। মানুষের মতো অন্য কিছুই বুঝি বদলে যায় না। যতক্ষণ না আফজাল হোসেন তাদের তারপাশায় পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছে, এই ঘরে আটকে থাকতে হবে। অনবরত আতঙ্কের মধ্যে থাকলে তার উগ্রতা বোধহয় কমে আসে। অনুভূতিগুলো কেমন যেন ভোঁতা হয়ে যায়। ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা, কিন্তু তা নিয়ে এখন সেভাবে ভাবছে না বিনু। দু চোখে অপার শূন্যতা নিয়ে অনেক দূরে হেমন্তের শস্যক্ষেত্রগুলোর ওধারে ঝাপসা দিগন্ত রেখার দিকে সে তাকিয়ে থাকে। হঠাৎ একটানা তীক্ষ্ণ ধাতব আওয়াজ কানে আসে। বিনু চমকে ওঠে। চোখ দুটো জানালার খুব কাছে নিয়ে বাইরের দিকটা ভালো করে দেখতে চেষ্টা করে,
কিন্তু এধারে জঙ্গল টঙ্গল ছাড়া অন্য কিছু নেই, লোকজন বা বাড়িঘর চোখে পড়ছে না। মামুদপুর গ্রামের বাড়িটারই সবই সামনের দিকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর উঠোনের দিকের একটা জানলার কাছে চলে এলো বিনু। কান খাড়া করে বুঝবার চেষ্টা করল শব্দটা ঠিক কোত্থেকে আসছে। মনে হলো খুব কাছে নয়, বেশ খানিকটা দূরে কেউ লোহা বা ওই জাতীয় কোনো ধাতুর ওপর শক্ত ভারী কিছু দিয়ে ক্রমাগত ঘা মারছে। আফজাল হোসেন সাবধান করে দিয়েছিল, তবু ভীষণ কৌতূহল হচ্ছে বিনুর। খুব সন্তর্পণে জানলাটা খুলে এক আঙুলের মতন ফাঁক করল সে। না, উঠোনে কেউ নেই। সাহস করে জানালাটা আরও একটু খুলল। উঠোনের ওই ধারে রাজেক ও তমিজ যে ঘরটায় আছে সেটার দরজা জানালা বন্ধ, অর্থাৎ আফজাল হোসেনের নিষেধাজ্ঞা তারা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে। জানালা খোলার সঙ্গে সঙ্গে ধাতব শব্দটা আরও স্পষ্ট শোনা যাচ্ছে। এইবার হদিশ পাওয়া গেল। এই ঘর থেকে কোনাকুনি প্রায় ৫ হাত দূরে দুটো লোক একটা ঘরের চালে বসে আছে। একজন হাতুড়ি জাতীয় কিছু দিয়ে সমানে বাড়ি মারছে, আর একজন অন্য কোনো যন্ত্র ঘুরিয়ে ঘুরিয়ে কি যেন খুলবার চেষ্টা করছে। খুব সম্ভব ২ টিনের জোরের মুখের স্ক্রু বা পেরেক। চট করে সেই লোক দুটোকে মনে পড়ে গেল। খানিকক্ষণ আগে এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে তারাই কথা বলছিল। অবশ্য তখন বন্ধ দরজার এধার থেকে তাদের দেখা সম্ভব ছিল না। নিশ্চয়ই ওরাই হাশেম এবং মতিন, আর দূরের ওই ঘরটা কোনো এক রাজেন শীলের ঘর। বিনু আগেই শুনেছিল হাশেমরা রাজেন শীলের ঘরের টিন খুলতে যাবে। এখন সেই কাজটাই চলছে। বিনু এক দৃষ্টে তাকিয়ে থাকে। হাশেম এবং মতিনকে দেখতে দেখতে হঠাৎ রাজেন শীলের জন্য অদ্ভুত বিষাদে তার মন ভরে যায়। লোকটাকে সে দেখেনি, কোনো দিন দেখা হওয়ার সম্ভাবনাও নেই। পিতৃপুরুষের বাসস্থানে নতুন টিন দিয়ে ঘর ছেয়েছিল রাজেন। এই বাড়ির সঙ্গে কত মায়ায় জড়িয়েছিল সে। হয়তো ভেবেছিল বাপ ঠাকুরদার মতন সন্তান সন্ততি নিয়ে আজীবন এখানেই কাটিয়ে যাবে। ভেবেছিল মামুদপুর গ্রামের ভিটেমাটির সঙ্গে তাদের বন্ধন অচ্ছেদ্য। গভীর মমতা দিয়ে পুরুষানুক্রমে যা তারা গড়ে তুলেছিল, কে ভাবতে পেরেছে একদিন সেখান থেকে অস্তিত্বের সবগুলো শেকড় উপড়ে নিয়ে সীমান্ত পেরিয়ে ওপারে চলে যেতে হবে। আধ ঘন্টাও লাগল না। বিনুর চোখের সামনে হাশেম এবং মতিন 2খানা নতুন টিন খুলে মাথায় চাপিয়ে আরও দূরে ঘন গাছগাছালির আড়ালে অদৃশ্য হয়ে গেল। বিনু আন্দাজ করে নিল ২-৪ দিনের মধ্যে শুধু ওই ঘরটাই না, রাজেন শীলের বাড়ির অন্য ঘরগুলোর চালের টিন, দরজা, জানালা সব খুলে নিয়ে যাবে এই মতিন এবং হাসেম বা গ্রামের আর অন্য কেউ। অন্য যারা 7 পুরুষের ভদ্রাসন ছেড়ে চলে গেছে, তাদের পরিত্যক্ত ঘরবাড়ির হালও ওই রকমই হবে। বিনুর মনে হলো যোগীরা, কুমোররা, বামন, কায়েতরা যে প্রজন্মের পর প্রজন্ম এখানে বাস করে গেছে, হয়তো একদিন তার সামান্য চিহ্নটুকুও আর অবশিষ্ট থাকবে না। হঠাৎ তার হেমনাথের কথা মনে পড়ল। তিনি প্রতিজ্ঞা করেছেন জন্মভূমি ছেড়ে কোথাও যাবেন না। অসীম মনোবল তার, দেশের প্রতি অফুরান আবেগ। কিন্তু তিনিও কি শেষ পর্যন্ত রাজদিয়ার মাটি আঁকড়ে পড়ে থাকতে পারবেন? কে জানে। মতিনরা রাজেন শীলের ঘরের টিন খুলে নিয়ে যাবার পর একই জায়গায় দাঁড়িয়ে আছে বিনু। এখন চারদিক একেবারে শুনশান। শুধু পাখির ডাক, ঝিঁঝির ডাক এবং গাছের গুঁড়িতে কাঠঠোকরাদের ঠোঁটের অবিরত ঠকঠক ছাড়া যতদূর চোখ যায় সব নিস্তব্ধ। বিনু খুবই অন্যমনস্ক হয়ে পড়েছিল। সূর্য যখন আকাশের ঠিক মাঝামাঝি থেকে পশ্চিম দিকে খানিকটা হেলে গেছে, সেই সময় ফের কাদের গলা শোনা গেল। বিনু ত্রস্তভাবে জানালার পাল্লা বন্ধ করতে যাচ্ছিল, দেখতে পেল আফজাল হোসেন এবং রাজেক সামনের কাঁচা রাস্তা দিয়ে এদিকে আসছে। আফজালের হাতে কলাপাতা ঢাকা দেওয়া একটা বড় ডেকচি, রাজেকের ডান হাতে ওই মাপেরই আর একটা ডেকচি, সেটার ওপরেও কলাপাতা। তার বাঁ হাতে জল ভর্তি টিনের বালতি। জানালা খোলা দেখলে আফজাল হোসেন হয়তো অসন্তুষ্ট হবে, তাই সেটা আস্তে টেনে বন্ধ করে দিল বিনু।
একটু পর সিঁড়ির ধাপে পায়ের আওয়াজ পাওয়া গেল। প্রায় সঙ্গে সঙ্গেই রাজেক ডাকল, ছোটবাবু, ছোটবাবু, কপাট খোলেন। বিনু দরজা খুলে দিতেই রাজেক আর আফজাল হোসেন ঘরে ঢুকে পড়ল। আফজাল রাজেককে বললেন, পানির বালতি হান এ হানে নামাইয়া কাঁধের ডেস্কি লইয়া ওই ঘরে গিয়া দুইজনে খাইয়া লাও। বলে উঠোনের ওই ধারের ঘরটা দেখিয়ে দিল। বিনু জানত না ধনা বাড়ুইয়ের ছাড়া বাড়ির এই ঘরখানায় তাদের পৌঁছে দেবার পর রাজেককে সঙ্গে করে মামুদপুর গ্রামের ভিতর দিকে নিজের বাড়িতেই চলে গিয়েছিলেন আফজাল হোসেন, ভাত তরকারি জলটল বই আনার জন্য। বাড়ির লোকজন বা গ্রামের কাউকে দিয়ে আনালে তাদের খবরটা মুহূর্তেই চারিদিকে চাউর হয়ে যেত। রাজেককেই শুধু নিয়ে গিয়েছিল আফজাল। তামিজ নিশ্চয়ই উল্টো দিকের ঘরে জানালা কপাট বন্ধ করে বসে আছে। রাজেক দরজার দিকে পা বাড়াতে যাবে, আফজাল হোসেন বলল, তাড়াতাড়ি খাইয়া ডেস্কে নিয়ে আইসো। এনাগো খাওয়ান হইলে খালি বালতি ডেস্কে নিয়ে আমার লগে আমাগো বাড়িতে যাইবা। বলতে বলতে নিজের হাতে ডেচকিটা মেঝেতে নামিয়ে রাখল। রাজেক মাথা হেলিয়ে বাইরের ঘরের দিকে চলে গেল। পেছনের খোলা জানালার দিকে এইবার নজর পড়ল আফজাল হোসেনের। সে জিজ্ঞেস করল, ওইটা তো বন্ধ আছিল, ঘরে ঢুকে বুঝি খুইলা দিছিলেন? হ্যাঁ, আসলে ঘরটা তো খুব অন্ধকার, তাই। ঠিক আছে, ঠিক আছে, ওইদিকে মানুষজন বড় একটা আসে না। বিবি সাবে ঘুমাইতে আসে, অহন জাগাইলে। কথা শেষ না করে কুণ্ঠিতভাবেই থেমে গেলেন আফজাল হোসেন। পেছনের জানালা খোলার জন্য মারাত্মক অপরাধ যে হয়ে যায়নি, ব্যাপারটা হালকাভাবে নিয়েছে আফজাল হোসেন। এতে স্বস্তি বোধ করে বিনু। সে জানায় শারীরিক এবং মানসিক দিক থেকে ঝিনুক এমনই বিপর্যস্ত যে সে বসে থাকতে পারছিল না। শুয়ে দেবার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছে। সহানুভূতির সুরে আফজাল হোসেন বলে, ও শরীরের আর কি দোষ, এমনি বিবি সাহেব রোগা মাইয়া, গায়ে জোর বল নাই, এর উপর জাতাফাল যাইতে আছে। কিন্তু উৎসুক চোখে বিনু তাকালো। আফজাল হোসেন বলতে লাগলো, মেলা বেল হইয়া গেছে, ওনার ঘুম ভাঙাইয়া খাইতে কন, পেটে ভাত পড়িলে শরীরে তাকাত আইব। ঝিনুক, ঝিনুক। বিনু তক্তপোষের কাছে গিয়ে ডাকাডাকি করতে লাগলো। ঘুমের ঘোরে বার কয়েক হুঁ হাঁ করার পর উঠে বসল ঝিনুক। চোখ আধখোলা, লালচে, মাথা অল্প অল্প দুলছে, কপালের দুপাশে শিরা দপদপ করছে। জড়ানো গলায় সে বলল, ডাকছো কেন? আগে চৌখে পানি দেন, ঘুমের চটকা সুইটা যাইব, এরপর দুগা খাইয়া লন। অন্য লোকের গলা শুনে পুরোপুরি চোখ মেলে তাকালো ঝিনুক। আফজাল হোসেনের দিকে তাকিয়ে বলল, আমার খেতে ইচ্ছা করছে না। আফজাল হোসেন ঝিনুককে বোঝায় খেতে ইচ্ছা না করলেও খেতে হবে, কারণ এখান থেকে তার পাশে থেকে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে কলকাতা, পথ তো একটুখানি নয়। তাছাড়া দিনকাল আগের মতন সহজ স্বাভাবিক নেই। এখন পদে পদে সংকট, সমস্ত কিছুই ঘোর অনিশ্চয়তায় ভরা। শরীরে শক্তি থাকলে তবু খানিকটা যোঝা যায়। ঝিনুক আর আপত্তি করল না, তক্তপোষ থেকে নেমে পড়ল। জলের বালতির গায়ে একটা সিলভারের মগ আটকানো ছিল, সেটা খুলে নিয়ে বালতি থেকে জল তুলে বাধ্য মেয়ের মতন পিছনের জানালার কাছে গিয়ে কয়েক আঁজলা চোখে মুখে ছিটল। তারপর কুলকুচি করে মুখের জল জানালার বাইরে ফোয়ারার মতো ছুঁড়ে দিল। জলের স্পর্শে মুখটা এখন বেশ নরম লাগছে। কপালের শিরাগুলোর দপদপানি আর নেই, ঘুমটাও কেটে গেছে। বিনু মুখ ধুয়ে এলো। ঘরের কোণে কটা কাঠের পিঁড়ি এবং জলচৌকি ডাঁই হয়ে পড়ে আছে। আফজাল হোসেন একটা জলচৌকি টেনে বসতে বসতে বলল, তড়াতড়িতে বেশি কিছু আনতে পারি নাই, নেন খান। ডেস্কিতে থাল, গ্যালাস, সামসা অগুল আছে। অল্প সময়ের মধ্যে মোটামুটি ভালোই ব্যবস্থা করেছে আফজাল হোসেন। সরু চালের ধপধপে ভাত, বেগুন ভর্তা, নানা রকম আনাজ দিয়ে 5 মেশালি তরকারি, টাটকিনি মাছের পাতুরি আর রসগোল্লা। ডেকচির কোণা থেকে চীনা মাটির নকশা করা থালা, গেলাস ইত্যাদি বার করে ভাত, তরকারি, মাছ টাছ সাজিয়ে ঝিনুককে বিনু দিল, নিজেও নিল। খেতে খেতে বিনুর মস্তিষ্কে অদ্ভুত একটা চিন্তা পাক খায়। যাদের প্রতি অপার বিদ্বেষ এবং ঘৃণা নিয়ে সে এদেশ ছেড়ে চলে যাচ্ছে,
তাদেরই একজন, যাকে সে আগে কোনো দিন দেখেনি পর্যন্ত, এমন এক পরিত্যক্ত নিঝুম বাড়িতে কাছে বসে ঘনিষ্ঠ পরিজনের মতন তাকে আর ঝিনুককে খাওয়াচ্ছে। এটা যেন সত্যি নয়, খাপছাড়া স্বপ্নের মতো মনে হয়। আফজাল হোসেন হঠাৎ বলল, জানেন, আর একটু হইলেই ধরা পইরা যাইতাম। উপরওয়ালা দোয়ায় জব্বর বাইসা গেছি। থালা থেকে ভাতের গ্রাস তুলতে গিয়ে থমকে যায় বিনু। ভীরু গলায় জিজ্ঞেস করল, কি হয়েছিল? আফজাল হোসেন জানায়, লোকজনের যাতে চোখে না পড়ে সেজন্য গ্রামের বাইরে ধান ক্ষেতের ভিতর দিয়ে ঘুরে ঘুরে রাজেককে নিয়ে এখানে আসছিল সে। ঘুরপথে আসার কারণ, কেউ দেখে ফেললে ডেকচি আর বালতি নিয়ে কোথায় চলেছে, গ্রামের ভিতর সিধা রাস্তা থাকতে ধান ক্ষেত কেন, এমনি হাজার গন্ডা জবাবদিহি করতে হতো। খানিকটা আসার পর চোখে পড়ল উল্টো দিক থেকে আলপথ ধরে রহিম মাস্টার আসছে। নির্বিঘ্নে কিছু হবার কি জো আছে? সামান্য জেলে জোলা চাষি টাষি হলে ধমক ধামক দিয়ে চুপ করিয়ে রাখা যায়, কিন্তু রহিম মাস্টার মান্যগণ্য লোক, স্থানীয় আপার প্রাইমারি স্কুলে পড়ায়। সে কোনো প্রশ্ন করলে জবাব তো দিতেই হয়। অগত্যা রাজেককে নিয়ে আল থেকে ধান ক্ষেতের অনেকখানি ভিতরে গিয়ে চুপচাপ লুকিয়েছিল আফজাল হোসেন। রহিম মাস্টার ধান ক্ষেত পেরিয়ে গ্রামে ঢুকে যাবার পর তারা ফের আলপথে ফিরে আসে, তারপর সোজা এখানে। না, রহিম ছাড়া আর কারোর সঙ্গে তাদের দেখা হয়নি। বিনু দম বন্ধ করে শুনে যাচ্ছিল। এবার তার বুকের ভিতর থেকে আবদ্ধ বাতাস ধীরে ধীরে বেরিয়ে এলো। পরক্ষণে অন্য এক দুশ্চিন্তা তার মাথায় ভর করল। বিনু বলল, এত ভাত তরকারি মাছ কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার বাড়ির লোকেরা জানতে চাননি? চাইছিল, তাকে কইছি পরে জানামো। এরপর কেউ আর জিগায় নাই। বিনু আন্দাজ করে নিল নিজের বাড়িতে লোকটার প্রচণ্ড দাপট। পরে জানাবে বলার পর কেউ দ্বিতীয়বার কৌতূহল প্রকাশ করার সাহস পায়নি। কিছুক্ষণ চুপচাপ, তারপর বিনু সংকোচে সুরে বলল, আফজাল সাহেব, সেই সকাল থেকে আমাদের জন্য আপনি কি কষ্টটাই না করছেন। এত ছুটোছুটি, তাছাড়া লোকে আমাদের খবরটা পেয়ে গেলে আপনার বিপদও তো কম হবে না। কিন্তু যে অবস্থায় আমরা... কষ্টের কথা কইতে আসেন? মানুষের লইগা মানুষে এইটুকু তো করতেই হয়। আর বিপদের কথা কন, এই লইয়া ভাবি না। উপরওয়ালা আছে, তিনিই ভরসা। অহন ভালায় ভালায় আপনি গো তার পাশে পৌঁছাইয়া দিতে পারলে নিশ্চিন্ত হইতে পারি। এই মুহূর্তে তাদের জন্য আফজাল হোসেন কি যে মারাত্মক ঝুঁকি নিয়েছে সেটাই ভাবছিল বিনু। উদ্বিগ্ন মুখে সে জিজ্ঞেস করে, স্টিমার ঘাটে যাওয়ার কিছু ব্যবস্থা হলো? না, একটু সময় তো লাগবো। সময়? আজকে তাহলে এই মামুদপুর গ্রাম থেকে তাদের যাওয়া হচ্ছে না? ধনা বারুইয়ের ছেড়ে যাওয়া বাড়িতেই আটকে থাকতে হবে? শুকনো গলায় বিনু জিজ্ঞেস করল, কতটা সময় লাগবে? কেমনে কই, গাং পাড়ি দিয়া তার পাশে যাওনের নাও তো মেলাই আছে, কিন্তু বিশ্বাসী মাঝি পাওনের দরকার। কার মনে কি বিষ রইছে বাইরে থিকা তো টের পাওয়া যায় না। বুঝে শুই না বন্দোবস্ত করতে হইব। দেখা যাওক। অর্থাৎ যতক্ষণ না এমন মাঝি পাওয়া যাচ্ছে যে সম্পূর্ণ নির্ভরযোগ্য, যে কোনো রকম ক্ষতি করবে না, বিনুদের পরিচয় জানতে পারলেও টু শব্দটি করবে না, আফজাল হোসেন খুব সম্ভব চুপচাপ থাকবে। বিনুদের ব্যাপারে সামান্য ঝুঁকিও সে নিতে চাইছে না। বিনু অস্পষ্ট গলায় বলল, হ্যাঁ। বিপন্ন যুবকটির শঙ্কাতুর মুখের দিকে তাকিয়ে হয়তো মায়াই হলো আফজাল হোসেনের। আশ্বাস দেবার সুরে বললেন, ডরাইয়েন না, যেমন কইরা পারি আপনি গোতার পাশায় লইয়া যামই। চরম বিপদে এই মানুষটাই একমাত্র অবলম্বন। দৈব প্রেরিতের মতন সে সকালবেলায় তাদের কাছে এসেছিল, তারপর নদীর পাড়ের জঙ্গল থেকে মামুদপুরের গ্রামে এই ঘরে এনে আশ্রয় দিয়েছে। যখনই বিনুর মনোবল ধূলিসাৎ হতে থাকে, সাহস জুগিয়ে সে তার স্নায়ুগুলোকে চাঙ্গা করে রাখে। আশা নষ্ট হলে সবই গেল। সকাল থেকে এই কয়েক ঘন্টায় বিনু বুঝে গেছে আফজাল হোসেন এক কথার মানুষ। যখন বলেছে তার পাশায় পৌঁছে দেবে, নিশ্চয়ই দেবে। ঝিনুক বরাবরই খুব স্বল্পাহারী। 2-4 গ্রাস খেয়ে জানালার কাছে গিয়ে আঁচিয়ে এলো।
বিনুরও খাওয়া শেষ, সেও মুখ ধুয়ে আসে। আফজাল হোসেন ডাল ভাত মাছ তরকারি যা এনেছিল দুজনে তার অর্ধেকও খেতে পারেনি। ওদিকে রাজেক খাওয়া দাওয়া চুকিয়ে তাদের খালি ডেকচি নিয়ে এই ঘরে এলো। আফজাল হোসেন তাকে বলল, এইখানে ডেস্কি পানির বালতি বাসন কোসন লইয়া আমার লগে লও। সমস্ত কিছু গুছিয়ে নিতে লাগলো রাজেক। বিনুকে খুব সতর্ক হতে থাকতে বলে খানিক বাদে রাজেককে সঙ্গে করে নিয়ে চলে গেল আফজাল হোসেন। ঝিনুক আঁচিয়ে এসে ফের শুয়ে পড়েছিল। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম, অপার ক্লান্তি, অসীম দুর্বলতা। চোখ মেলে বেশিক্ষণ থাকতে পারছে না সে। মেয়েটার জীবনী শক্তি প্রায় শূন্যে গিয়ে ঠেকেছে। আফজাল হোসেনরা চলে যাওয়ার পর অনেকক্ষণ ঝিনুকের শিয়রের কাছে বসে রইল বিনু। মাথায় একবার হাত রাখল, সার নেই। রোগা রক্তশূন্য ফ্যাকাশে হাতটা তুলে নিল। ঝিনুক যেন টেরই পেল না। সামনের দিকের দরজা জানালা আগেই বন্ধ করে দিয়েছিল বিনু। আফজাল হোসেন বাইরের শিকলও তুলে দিয়ে গেছে। একসময় বিনু ঝিনুকের তক্তপোষ থেকে উঠে এসে পিছনের খোলা জানালার কাছে গিয়ে দাঁড়াল। পশ্চিম দিকটাই বোধহয় এ ধারে। দিন ফুরিয়ে এসেছে। খালের ওপারে ধান ক্ষেতগুলোর ওপর নিস্তেজ মরা রোদ গুটিসুটি মেরে পড়ে আছে। সূর্যটাকে কোথাও দেখা যাচ্ছে না। ধান ক্ষেতের শেষ মাথায় যেখানে গাছপালার ধেবড়া রেখা দিগন্তের গায়ে লেপ্টে আছে, সূর্য নিশ্চয়ই তার ওধারে নেমে গেছে। বেলা হেলতেই কুয়াশা পড়তে শুরু করেছিল। প্রথমে ছিল মিহি, ক্রমশ গাঢ় হয়ে সমস্ত চরাচর ঢেকে দিচ্ছে। আগের মতোই ঝিঁঝি ডাকছে। কাঠঠোকরারা গাছের গুঁড়িতে সমানে তুরপুন চালিয়ে যাচ্ছে। কোথায় যেন একটা তক্ষক অদ্ভুত শব্দ করে উঠল। লম্বা লম্বা পায়ে সন্ধে ধেয়ে আসছিল। দেখতে দেখতে হেমন্তের দিনটা শেষবেলার রোদটুকু গুটিয়ে নিয়ে উধাও হলো। কুয়াশায় আর অন্ধকারে মেশামেশি হয়ে চারিদিক ঝাপসা হয়ে যেতে লাগল। মশাদের হিংস্র একটা বাহিনী মানুষের রক্তের গন্ধ পেয়ে জানালা দিয়ে ঝড়ের গতিতে ঢুকে পড়ে। বিনুর ওপর তো বটেই, ঝিনুকের চোখ মুখেও তারা ঝাঁপিয়ে পড়েছে। ঘরে আলো নেই। বিনু সিগারেট খায় না যে পকেটে দেশলাই থাকবে। রাজেকের নৌকোয় বেতের ঝুড়িতে একটা 5 ব্যাটারির টর্চ ছিল। হানাদারেরা নৌকো শুদ্ধ টর্চ ফর্চ সব নিয়ে চলে গেছে। রাত্রিরে যে বিনুদের এখানে থাকতে হতে পারে, আফজাল হোসেন সেটা খেয়াল করেননি। করলে নিশ্চয়ই লণ্ঠন বা কুপি দিয়ে যেত। ক্ষিপ্র হাতে জানালা বন্ধ করে ঝিনুকের কাছে চলে এলো বিনু। মশারা মেয়েটার গালে কপালে সমানে ছুঁচ বিধিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঝিনুকের গলা থেকে ক্ষীণ কাতর আওয়াজ বেরিয়ে আসছে। কাল রাত থেকে এখনো পর্যন্ত মশারা মেয়েটার গা থেকে যে কতটা রক্ত শুষে নিয়েছে কে জানে। এই ঘরে ঢোকার পর থেকে বোরখা খুলে ফেলেছিল ঝিনুক। সেটা তুলে নিয়ে জোরে জোরে নাড়তে নাড়তে মশা তাড়াতে লাগলো বিনু। কিন্তু মশাগুলো খুবই ধুরন্ধর। ফাঁক দিয়ে ঢুকে ঢুকে কামড় বসাতে লাগলো। কতক্ষণ মশা তাড়িয়েছিল খেয়াল নেই। হঠাৎ বাইরে শিকল খোলার শব্দ শোনা গেল। তারপরই আফজাল হোসেনের ত্রস্ত চাপা গলা কানে এলো, তাড়াতাড়ি কপাট খোলেন। ছোটবাবু, দেরি কইরেন না, জব্বর বিপদ। দুজনেরই কণ্ঠস্বরে যা আছে তা হলো অস্বাভাবিক আতঙ্ক এবং কাঁপুনি। হঠাৎ রাজেকদের এত ভয়ের কী কারণ হতে পারে বোঝা যাচ্ছে না। বিনু আন্দাজ করল তাদের নিয়ে মারাত্মক কিছু একটা ঘটেছে। পলকে ঠান্ডা কনকনে ত্রাস তার মধ্যেও চারিয়ে গেল। আফজাল হোসেন শিকল খুলে দিলেও ভিতরে খিল আটকে রেখেছিল বিনু। তার হাত পা ভীষণ থরথর করছে। সেই অবস্থাতেই সে খিল খুলল। সঙ্গে সঙ্গে আফজাল হোসেন এবং রাজেক প্রায় ঝাঁপিয়ে ঢুকে পড়ল। আফজালের হাতে বড় টর্চ ছিল। সেটা জ্বালতেই জোরালো আলোয় ঘর ভরে গেল। ব্যগ্র গলায় সে বলল, অহনি আপনাগো এইখান থিকা চইলা যাইতে হইব। এ কি, বিবি সাহেব ঘুমায় দেখি। ওনারে তোলেন, দেরি করণের সময় নাই। খোলা দরজা দিয়ে বাইরের উঠোনে 5 জনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কুয়াশা মাখা অন্ধকারে 5টি ঝাপসা ছায়ামূর্তি। শরীরের কাঠামো থেকে চেনা গেল এদের একজন তমিজ, বাকি 4 জন অচেনা। ওরা কারা কে জানে। তবে আফজাল হোসেন যখন সঙ্গে করে নিয়ে এসেছে, ওদের দিক থেকে দুর্ভাবনার কিছু নেই। বিনুর শ্বাস আটকে আসছিল। কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে আফজাল সাহেব? পরে শুনেন, দেরি করলে হগলটি জান চইলা যাইবে। বিবি সাবরে আগে জাগান।
আফজাল হোসেনের বলার ভঙ্গিতে এমন এক কঠোরতা তাড়া ছিল যে এক টানে ঝিনুককে তুলে ফেলল বিনু। আচমকা ঘুম ভাঙানোয় ঝিনুক হকচকিয়ে যায়, ভয়ার্ত গলায় চেঁচিয়ে ওঠে, কি 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 হলো, কি হলো? বিবি সাবরে বুরখা খানা পড়াইয়া বাইরে লইয়া চলেন, আপনি লুঙ্গি পইরাই আসেন। ঝিনুককে তড়িৎ গতিতে বোরখা পড়ালো বিনু। আফজাল হোসেনের লুঙ্গিটা পরেই আছে সে, তার ধুতিটা তক্তপোষের এক ধারে দলা পাকানো হয়ে পড়ে আছে। ধুতি তুলে নিয়ে ঝিনুকের একটা হাত ধরল বিনু, তারপর ঘর থেকে বাইরের উঠোনে। আফজাল হোসেন এবং রাজেকও তাদের সঙ্গে বেরিয়ে এসেছে। দূরে হইচই শোনা গেল। সচকিত বিনুর চোখ পড়ল মশাল জ্বালিয়ে কারা যেন ডান দিক থেকে হল্লা করতে করতে এই ধারেই ছুটে আসছে। আফজাল হোসেন হঠাৎ কেন ধনা বাড়ুইয়ের বাড়ি এসে তাদের ঘর থেকে বেরিয়ে আসার জন্য তাড়া দিয়েছে, এইবার খানিকটা আন্দাজ করা যাচ্ছে। রাজেক থরথর নিচু গলায় জিজ্ঞাসা করল, অনুপায় ওরা তো এই দিকেই আসতে আসে। ডাইনে যাওন যাইব না, অগ সম্মুখে পইরা যামো, বাউ দিকে লৌড়াও। ডান দিকের গ্রামের রাস্তা। ধনা বাড়ুইয়ের বাড়ির হাতা ছাড়িয়ে বাঁ পাশে খানিকটা গেলে ঝোপঝাড় জঙ্গল। সেই সবের ভিতর দিয়ে রুদ্ধশ্বাসে সবাই দৌড় লাগালো। আগে আগে টর্চ জেলে পথ দেখিয়ে ছুটছে আফজাল হোসেন, বাকিরা তার পিছনে। অপরিচিত সেই ছায়ামূর্তিগুলো সঙ্গে রয়েছে। বিনু সেই যে ঝিনুকের হাত ধরেছিল আর ছাড়েনি, প্রায় উড়িয়ে নিয়ে চলেছে। আচমকা ঘুম থেকে তুলে এইভাবে অন্ধকারী কুয়াশায় ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে দৌড় করানো হবে ঝিনুক ভাবতেই পারেনি। সে এতটা বিহ্বল হয়ে পড়েছে যে মুখ থেকে একটা শব্দ বেরোচ্ছে না। অনেকক্ষণ ছোটার পর সবাই নদীর পাড়ে এসে থামে। আফজাল হোসেন বিনুদের যেখানে নিয়ে এসেছে নৌকো ঘাট সেখান থেকে বেশ খানিকটা দূরে। সমস্ত কিছু ঝাপসা, তবু বোঝা যায় 12-14টা নৌকো ওখানে গা জড়াজড়ি করে রয়েছে। সেগুলোতে মিটমিট করে হেরিকেন কি কুপি জ্বলছে। এতটা দৌড়ের ধকলে সবাই ভীষণ হাঁপাচ্ছিল। জোরে জোরে বার কয়েক শ্বাস টেনে আফজাল হোসেন বলল, যাওক, আর ডরের কিছু নাই, অহন আমরা নিশ্চিন্ত। ক্রমে জানা গেল দুপুরে বিনুদের খাইয়ে যাবার পর আফজাল হোসেন মামুদপুরের পাশের গ্রাম সোনা দিঘিতে লোক পাঠিয়ে 4 জন মাঝিকে ডাকিয়ে এনে বিনুদের তার পাশে পৌঁছে দেবার ব্যবস্থা পাকা করে ফেলে। অনেক দিন ধরে এই মাঝিদের টেনে সে। লোকগুলো খুবই বিশ্বাসযোগ্য এবং ইমানদার। ঠিক হয়েছিল বেলা থাকতে থাকতে ওরা ওদের 4 মাল্লাই নৌকো ঘাট থেকে দূরে মুত্রাবনের আড়ালে লুকিয়ে রেখে আফজাল হোসেনের বাড়ি গিয়ে খবর দেবে। সন্ধ্যের পর চড়াচড় জুড়ে কুয়াশা এবং অন্ধকার নামলে সে মাঝিদের সঙ্গে করে ধনা বাড়ুইয়ের বাড়ি এসে বিনুদের নিয়ে নদীর পাড়ে গিয়ে নৌকোয় উঠবে। নদীর ধারের মুত্রাবনে নৌকো বেঁধে রেখে মাঝিরা আফজালের বাড়িও চলে গিয়েছিল। সবই ঠিকমতো চলছিল, কিন্তু সন্ধ্যের মুখে মুখে কিভাবে যেন বিনুদের খবরটা মামুদপুরে ছড়িয়ে পড়ে। সারা গ্রাম মুহূর্তে গরম হয়ে ওঠে। হামলাবাজেরা যখন ধনা বাড়ুইয়ের বাড়িতে চড়াও হওয়ার জন্য তৈরি হচ্ছে, আফজাল মাঝিদের নিয়ে বিনুদের বাঁচাতে প্রচণ্ড ঝুঁকি নিয়ে ছুটে আসে। একদমে সমস্ত জানিয়ে সেই অচেনা 4টি লোককে দেখিয়ে আফজাল হোসেন বিনুকে বলে, এ আরাই হেই মাঝি, অগনা ওই তার পাশা চাইবেন আপনারা। অভিভূত কৃতজ্ঞ বিনু কি বলবে কি করবে ভেবে পায় না। সে শুধু আফজাল হোসেনের একটা হাত তুলে 2 হাতে জড়িয়ে ধরে। বিনু স্পর্শে এমন কিছু রয়েছে যা আফজাল হোসেনের বুকের ভিতর আলোড়ন তুলে যায়। গাঢ় গলায় সে বলে, আপনারা তো কইছি মানুষের লজ্ঞায় মানুষ এইটুকু তো করেই। বিনু উত্তর দেয় না। একটা লম্বা শাই জোয়ান মাঝিকে আফজাল হোসেন এবার বলে, হামিদ, তোমার নাও কই? পাশেই অনেকখানি জায়গা জুড়ে মুত্রা ঝোপ। সেই দিকে আঙুল বাড়িয়ে হামিদ বলে, ওই ঝোপড়ার আবডালে। আর সময় নষ্ট করণের কাম নাই, নাও লইয়া আইসো, অহনি সারতে হইব। নৌকো বার করে নিয়ে এলে আফজাল হোসেন সবাইকে নিয়ে ওপরে উঠল। মাঝখানে বড় উঁচু ছই, সামনে পিছনে গলুইয়ের পর থেকে ছই পর্যন্ত টানা, খোলা ডোরার ওপর কাঠের পোক্ত পাটাতন। 2 মাঝি বৈঠা নিয়ে পিছনে বসল। তাদের কাছাকাছি পাটাতনে বসল রাজেক আর তমিজ। সামনের গলুইতে বসেছে অন্য 2 মাঝি।
বিনু এবং ঝিনুককে ছইয়ের ভিতর যেতে বলে নিজে সামনের দিকের পাটাতনে পা ভাঁজ করে বসল আফজাল হোসেন। বিনু অবাক হয়ে গিয়েছিল, জিজ্ঞেস করল, আপনি আপনি আমাদের সঙ্গে তার পাশা যাবেন? গাং দিয়া গেলেও বিপদ কম না। কাল রাইতেই তো আল্লাহর দোয়ায় পড়ানে বাইসা গেছেন। আমাদের সামনের পাটাতনে বইসা থাকতে দেখলে কেউ সন্দেহ করব না। অর্থাৎ এই নৌকোয় মুসলমান যাত্রী ছাড়া আর কেউ আছে নদীর হানাদারেরা ঘুণাক্ষরেও টের পাবে না। এখন আকাশে বিষ, বায়ুস্তরে বিষ, চারিদিকে মৃত্যুভয়ের পাশাপাশি ঘৃণা আর আক্রোশ। বিনু জানে আফজাল হোসেন এই যে তাদের তার পাশায় পৌঁছে দেবার ঝুঁকি নিয়েছে সেটা কতখানি বিপজ্জনক। ছইয়ের তলায় কারা লুকিয়ে আছে জানাজানি হলে কি যে ঘটবে সেটা খুবই স্পষ্ট। বিনুদের চাইতেও অনেক বেশি সংকটে পড়বে আফজাল হোসেন। এই দুঃসাহসী মানুষটি তাদের শেষ অবলম্বন। সে সঙ্গে থাকলে অনেকখানি ভরসা পাবে বিনুরা। আজ সকাল থেকে সন্ধে মাত্র 10-11 ঘন্টার মতন আফজাল হোসেনকে দেখছে বিনু। তার সাহস, বুদ্ধি, বিচক্ষণতা, বিপদ এড়াবার জন্য দ্রুত কৌশল সৃষ্টির ক্ষমতা সব মিলিয়ে এমন একজন লোককে যাত্রার সঙ্গী হিসেবে যখন অযাচিতভাবেই পাওয়া যাচ্ছে, তখন তাকে ছাড়া ঠিক হবে না। দিনের বেলা উত্তরে হাওয়ায় তেমন তেজ ছিল না, ধিমে চালে সেটা বয়ে যাচ্ছিল। সন্ধে নামার সঙ্গে সঙ্গে তার জোর অনেক বেড়েছে, হিমও পড়েছে নিবিড় হয়ে। সেই বিকেল থেকে আকাশের গায়ে কুয়াশা জমছিল, ক্রমশ তা ঘন হয়ে চারিদিক ঢেকে ফেলছিল। কুয়াশার সঙ্গে আধার মিশে এখন 20 হাত দূরেও নজর চলে না। ঠিক কালকের মতোই চোখের সামনে সমস্ত কিছু ঝাপসা। আফজাল হোসেন মাঝিদের বলল, নাও সাইরা দাও, কেরায়া নাওয়ের ঘাটের সম্মুখ দিয়া যাইও না। হামিদ বেশ চালাক চতুর। নৌকো ঘাটের পাশ দিয়ে না যাবার কারণটা চট করে ধরে ফেলে, বলে, ওই ধার দিয়া যাওনের কাম নাই। রাইতে আপনার নাওয়ে দেখলে হগলে জিগাইব, কই যান, কেন যান, মেলা ফইজত। নাও লইয়া সিধা মধ্য গাঙে যাইবা। বাতাসের গতিক ভালা বুঝলে বাদাম খাটাইয়া দিবা। কাইল সুরজ ওঠনের আগে আগে তার পাশা পৌঁছাইয়া যামো। হামিদ বলল, তেমনটাই ভাইবা রাখছি। আফজাল হুঁশিয়ার করে দিল, জব্ব রোজ দেখো, দিক যেন ভুল না হইয়া যায়। হামিদের আত্মবিশ্বাসে সামান্য খোঁচা লাগে। গলায় ঈষৎ জোর দিয়ে সে বলে, বড় মিয়া সাব, মোষের র্যাক যখন উঠে নাই, এই সময় থিকা পদ্মা মেঘনা ধলেশ্বরীতে নাও বাইতে আসি। ও সে তো খুয়া খুয়া দেহন যায়, চৌখে কাপড় বান্ধা, জাগার নাম কন দেহি, ঠিক পৌঁছাইয়া দিমু। জানি হামিদ, তুমি মস্ত উস্তাদ মাঝি, তবু মনে করাইয়া দিলাম। কালকের তুলনায় আজ বাতাস অনেক জোরালো তো বটেই, সমস্ত নদী জুড়ে উঁচু উঁচু ঢেউও উঠছে। জল থেকে ঠান্ডা বাষ্প বেরিয়ে এসে কুয়াশায় আর অন্ধকারে মিশে যাচ্ছে। নদীর পাড় থেকে নৌকো বেশ খানিকটা দূরে চলে এসেছিল। ওধারের মাঝিঘাট এখন আরও অস্পষ্ট। শুধু পুরো কুয়াশার পর্দার ওধারে ওখানকার নৌকোগুলোর ডিবে কি লণ্ঠনের ক্ষীণ আলো কেমন যেন অলৌকিক মনে হয়। রাজেকদের নৌকোর ছইয়ের দুদিকেই ক্যাঁচা বাঁশের ঝাঁপ ছিল। এই নৌকোটা ছইয়ের দুমুখী খোলা। হু হু করে হেমন্তের বাতাস সারা গায়ে হিম মেখে ভিতরে ঢুকে পড়ছে। নৌকোয় উঠেই শুয়ে পড়েছিল ঝিনুক। হেরিকেন কি কুপি থাকলেও হামিদরা তা চালিয়ে দেয়নি। রাজেকদের মতো তারাও রাতের আধারে আধারে হানাদারদের নজর এড়িয়ে নদী পাড়ি দিয়ে তার পাশে যেতে চায়। ঝিনুকের পাশে বসে আছে বিনু। স্পষ্ট দেখা না গেলেও বোঝা যায় বোরখায় সারা শরীর ঢেকে মেয়েটা ঠান্ডায় কুঁকড়ে আছে। সে ডাকল, ঝিনুক। আফজাল সাহেব আমাদের সঙ্গে আছে, এবার আর ভয় নেই ঝিনুক। কাল রাজেকদের নৌকোয় ওঠার পর এমন অভয় কতবার যে বিনু দিয়েছে তার ঠিক নেই। ঝিনুক কতটা আশ্বস্ত হলো কে জানে। সে উত্তর দিল না। বিনুর আর কিছু বলার ছিল না। কী বা বলবে? ছইয়ের ফাঁক দিয়ে দুর্নিরীক্ষ নদীর দিকে তাকিয়ে থাকে সে। আফজাল হোসেন তাদের সঙ্গে আছে ঠিকই, যেটুকু পরিচয় পাওয়া গেছে তাতে মনে হয় লোকটা বিশ্বাসঘাতকতা করবে না, সেটাও ঠিক। তবু যতক্ষণ না তার পাশায় গিয়ে স্টিমারে উঠছে, দুর্ভাবনা পিছু ছাড়ছে না। কিভাবে কোন অদৃশ্য ছিদ্র দিয়ে সেটা বারবার মাথায় ঢুকে পড়ে
হদিশ পাওয়া যাচ্ছে না। বিনুরা অনেক দূর চলে এসেছিল, খুব সম্ভব মাঝ নদীতে। মামুদপুরের নৌকোঘাটের আলোগুলো এখন আর দেখা যাচ্ছে না। আঁধারে কুয়াশায় নদীর ওপারটা বিলীন হয়ে গেছে। হঠাৎ একটা কথা ভেবে নিজের কাছে নিজে ভীষণ ছোট হয়ে গেল বিনু। শুধু ছোটই নয়, মনে হলো সে বড় বেশি স্বার্থপর, আত্মকেন্দ্রিক। ঝিনুকের আর নিজের নিরাপত্তা ছাড়া অন্য কোনো দিকে তার নজর নেই। মাত্র 7 হাত দূরে বসে হিমে ভিজে যাচ্ছে আফজাল হোসেন। হেমন্তের ঠান্ডা হাওয়া তার উপর ঝাঁপিয়ে পড়ছে। আকাশের নিচে খোলা পাটাতনে সারা রাত এইভাবে বসে থাকলে লোকটা শক্ত অসুখে পড়ে যাবে। ছইয়ের ভিতর তাকে এসে বসবার কথা বলতে গিয়েও থেমে যায় বিনু। সে জানে তার পাশা অবধি লোকটা ঠায় ওখানেই বসে থাকবে। কারণটাও তার অজানা নয়। আফজাল হোসেন হামিদকে জিজ্ঞেস করে, কি মাঝি, নাবে বাদাম খাটাইবা? না বড় মিয়া সাব, হাওড়া বাতাস ছাড়ছে, একবার এই মুখী লৌড়ায়, আবার ওই মুখী, গাং ও উতাল পাতাল। বাদাম খাটাইলে নাও সামাল দিতে পারুম না। হের থিকা বইটাই বাই, যা ভালা মনে লয় হেই করো। অন্ধকারেও বোঝা যাচ্ছিল আশপাশ দিয়ে বেশ কিছু নৌকো চলে যাচ্ছে। কোনোটায় আলো জ্বলছে, কোনোটায় জ্বলছে না। সবগুলো নৌকোর যাত্রী যে 7 পুরুষের ভিটেমাটি ছেড়ে তার পাশে স্টিমার ধরতে যাচ্ছে তা কিন্তু নয়। কত মানুষকে কত দরকারে রাত বিরেতে নদী পাড়ি দিতে হয় তার কি কিছু ঠিক আছে? যে নৌকোগুলো পাশ দিয়ে গেছে তাদের দিক থেকে বিপদের কারণ ঘটেনি। মাঝরাতে বাতাস আর জলস্রোতের দাপট অনেকটা কমে যায়। বিনুর চোখে ঢুল লাগে। সেই সময় হঠাৎ জোরালো টর্চবাতি আলো এসে পড়ে তাদের নৌকোয়। একটা ভারী কর্কশ গলা তাদের কানে আসে, কাগো নাও, যাই কই। কখন যে তাদের গা ঘেঁষে একটা লম্বা ধাঁচের নৌকো পাশাপাশি চলতে শুরু করেছে খেয়াল করেনি বিনু। তার হৃৎপিণ্ডের ধকধকানি স্তব্ধ হয়ে যায় যেন। ঝাপসা অন্ধকারেও পাশের নৌকোয় কারা বসে আছে, তাদের কি অভিসন্ধি বুঝতে অসুবিধা হয় না। মধ্যরাতেও ঘাতক বাহিনীর কি অফুরন্ত উদ্যম! আফজাল হোসেনও খুব সম্ভব বসে বসে ঢুলছিল। টর্চের তীব্র আলো চোখে লাগতেই ধর্মর করে ওঠে। ভুরুর ওপর হাতের আড়াল দিয়ে প্রবল ধমকানি সুরে বলে, দেখতে পাও না কাগো নাও, বাত্তি সরাও। কোনখানে চললেন মিয়া সাব? দিয়া তোমার কোন কাম? ওষের মধ্যে খোলা পাটাতনে বইসা আছেন কেন? ওষের মধ্যে বৈশা জামু না গাং হাতরাইয়া জামু হেইটা আমার ইচ্ছা। জঞ্জাট না কইরা তোমরা ওখানে যাও তো। টর্চের আলো বিনুদের নৌকোর উপর আগা 5 তলা পাক খেয়ে চলেছে। ঝাঁপহীন ছইয়ের তলায় আলোটা হঠাৎ স্থির হয়ে যায়। লোকটা জিজ্ঞেস করে, হেরা কারা? তার মনে কোনো রকম খটকা দেখা দিয়েছে। দমে গিয়ে মিনমিন করে জবাব দিলে লোকটা পেয়ে বসবে। তার সন্দেহ বহুগুণ বেড়ে যাবে। গলার স্বর অনেক উঁচুতে তুলে চড়া মেজাজে আফজাল হোসেন বলল, এই খবরে কি হইব? যা জিগায় তা জবাব দেন মিয়া সাব, বেশি তেরি মেরি কইরেন না। বিনু কাঠ হয়ে বসে আছে। আফজাল হোসেন কি উত্তর দেবে, কিভাবে এই নতুন সমস্যাটা সামাল দেবে বোঝা যাচ্ছে না। তার সামান্য ভুলচুক হয়ে গেলে পরিণতি যে কি হবে ভাবতে সাহস হয় না। আফজাল হোসেন গলার স্বর আগের জায়গাতেই রেখে বললে, তেরি মেরি জবানের লাগাম নাই দেহি। কার লগে কেমন কইরা কথা কইতে হয় শিখো নাই? আমি মামুদপুরের উইনান বোর্ডের প্রেসিডাং। ছইয়ের তলে আমার পোলা আর হের বিবি রইছে, শুনলা তো? এইবার আমাগো সাইরা অন্যহানে যাও। লোকটা এবার অনেক নরম হলো। বললে, মিয়া সাব, আপনি কি জানেন মেলা হো মন্দির পুতে রাইতের আন্ধারে হিন্দুগো লইয়া গিয়া গোয়ালন্দ স্টিমারে তুইলা দিতে আসে। পাশে কেউ দেখা ফেলায়, হেই লইগাই বাতি জ্বালে না। কি করতে আসে আমার জাননের কাম নাই। এখন পরামর্শ দেয়। কি? খুপি কি হ্যারিকেন আঙ্গাইয়া রাখেন। আমাগুলো এখন আরো মেলা নাও গাঙ্গে ঘুরতে আসে। বাতি দেখলে হেরা সন্দেহ করব না। তোমার পরামর্শ হান মনে রাখুম।
অহন মেহরবানি কইরা যাও তো। লম্বা নৌকোটা পাশ থেকে দূর কুয়াশায় আর অন্ধকারে মিলিয়ে যায়। দাঁতে দাঁত ঘষে গজরাতে থাকে আফজাল হোসেন। ইবলিশের সাওরা। আপনাদের আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে, যারা নতুন এসেছেন আজকে, যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্তই, নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আপনাদের আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে, যারা নতুন এসেছেন আজকে, যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আমার একটি ছোট গল্পের চ্যানেল আছে, যারা এখনো সেই চ্যানেলটা ঘুরে দেখেননি সেই চ্যানেলটাও ঘুরে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।